আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালোবাসা স্পর্শ গল্পের 2 নাম্বার পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মায়ের কথা না ভেবেই ঘুমিয়ে পড়লাম, কিন্তু এই সুখের ঘুম বেশিক্ষণ স্থায়ী পেল না। ঘুমের মধ্যেই শুনছি কে যেন আমার রুমের দরজায় নক করছে। আধো খোলা চোখ দিয়ে তাকিয়ে দেখি ঘড়িতে 3:35 বাজে। দরজার ওই পারে কি মায়া নক করছে নাকি অন্য কেউ? অজানা এক ভয় কাজ করছে। আমি আস্তে আস্তে উঠে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? অন্য পাশ থেকে আওয়াজ আসলো, আমি মায়া, প্লিজ একটু দরজা খুলুন। আমি ভীতু কণ্ঠে বললাম, কেন কেন, কি হয়েছে? আমার খুব ভয় করছে, সব অন্ধকার, আমি কান্না করে দিব। তার কথা শেষ হওয়া মাত্রই আমি দরজার ওপাশ থেকে শুনছি সে কান্না করছে। কেন জানি এই মেয়েটাকে কান্না করতে দেখলে বা শুনলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি আল্লাহর নাম নিয়ে দরজাটা খুলে দিতেই দেখি মায়া দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছে। আমি পুরো হতভম্ব হয়ে আছি। সে আমাকে দেখি কান্নাশক্ত কণ্ঠে বলে, এত বড় বাসায় কেউ একা থাকে কিভাবে? ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। বলি আবার কান্না শুরু। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। এত রাতে একটা মেয়েকে আমার রুমে ঢুকতে বলবো? না না, এটা কেমন করে হয়? কি করব আমি? আর এই মেয়েও বা কি চায়? আমি মায়াকে এভাবে কাঁদতে দেখে কষ্ট পাচ্ছিলাম, তাই তাকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা কান্না থামান, বলুন কি করলে আপনি আর ভয় পাবেন না, আরামে চুপচাপ ঘুমাতে পারবেন? মায়া চুপ হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম। সে বলে, আসলে আমি খুলনাতে মায়ের সাথে সব সময় ঘুমাতাম, কখনো একা ঘুমাইনি। আমার একা ঘুমাতে খুব ভয় করে, রাতে একা একা ঘুমাতে পারি না আমি। আমি এই মেয়ের কথা শুনে রীতিমতো বিশাল বড় একটা ধাক্কা খেলাম। তার মানে সে কি আমার সাথে ঘুমাতে চায়? হায় হায়, মাইয়া বলে কি? ওর মতলবটা কি? আমি পুরো স্তব্ধ হয়ে যাই কিছুক্ষণের জন্য। তাও নিজেকে সামলিয়ে তাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি কি আমার সাথে এক বেডে ঘুমাতে চাচ্ছেন? মায়া মুহূর্তে আমার দিকে তাকিয়ে জোরে জোরে মাথা নাড়িয়ে না করে। ও আমতা আমতা করে বলে, বেডে না, আমাকে ফ্লোরে একটা চাদর আর বালিশ দিলেই আমি ঘুমাতে পারবো, তাহলে আর ভয় পাবো না। আমি আবার স্তব্ধ হয়ে যাই। মানে সে আমার পাশে না ঘুমালেও আমার রুমে ঘুমাতে চায়? না, এই মেয়ের মাথায় কোনো ফন্দি তো অবশ্যই আছে। আজ রাতটা আমার না ঘুমেই কাটাতে হবে, বুঝেছি। কি যে একটা ঝামেলা পড়লাম। মায়া চুপচাপ দাঁড়িয়ে আছে, আমি কি বলবো তা শোনার জন্য। আমি তাকে বললাম, আমি একটা ছেলে মানুষ, আমার সাথে একই রুমে ঘুমানোটা কি আপনার জন্য ঠিক হবে? কেমন লাগে না বলুন? মায়া কান্না জড়িত কণ্ঠে বলে, ভূতের চেয়েও আপনি অনেক ভালো আছেন। ওরা আমাকে একা পেলে নির্ঘাত মেরে ফেলবে, আপনি মারবেন না। তা আমি বিশ্বাস করি। মায়ের কথা শুনে অট্ট হাসতে হাসতে আমি বেডে গিয়ে বসে পড়ি। এই মেয়ের কথাবার্তা পুরো বাচ্চাদের মতো। কি কিউট না লাগছে তাকে! তার এই কথা শোনার পর তাকে না করার উপায় নেই, তাই বললাম, ঠিক আছে ঘুমান। মায়া অসম্ভব খুশি হয়। সে দ্রুত গেস্ট রুম থেকে তার যা যা দরকার সেগুলো আনতে চলে যায়। আমি বসে বসে হাসছি। এমন অভিজ্ঞতা জীবনেও হয়নি আমার। তবে এখন ভাবছি অন্য কিছু। মায়াকে কি ঠান্ডা ফুলের ঘুমাতে দেওয়া ঠিক হবে? তার নিশ্চয়ই ঠান্ডা লাগবে, আমি আরাম করে ঘুমাবো আর সে মেহমান হয়ে নিচে ঘুমাবে। না, ব্যাপারটা খারাপ দেখায়। আমি এসব ভাবতে ভাবতেই মায়া চলে আসে। এসে ফুলের চাদর ফেলে, কিন্তু আমি তাকে থামিয়ে বলি, দাঁড়ান। মায়া আমার দিকে তাকায়। আমি তাকে বলি, আপনাকে ফ্লোরে ঘুমাতে হবে না। সে অসহায় মুখ করে বলে, তাহলে কোথায় ঘুমাবো? আমার বেডে ঘুমান। মায়া 2 কদম পেশি সরে গিয়ে বলে, কি বলছেন? আমি আপনার সাথে একই বিছানায় ঘুমাবো? না না, অসম্ভব, আমি পারবো না। তখন আমি বললাম, আরে বাবা, কথাটা শেষ করতে তো দিবেন নাকি? আমি বলছি আপনি আমার বেডে ঘুমান আর আমি এই সোফাতে ঘুমাবো। আমার রুমে 2 সিটের ছোট্ট একটা সোফা ছিল। মায়াকে সেটার কথাই বললাম। ও সোফাটা দেখে আমাকে বলল, না না প্লিজ, আপনি আমার জন্য কষ্ট করবেন না, আমি ফ্লোরে ঘুমাই, সমস্যা হবে না। আমি রসিকতা করে বললাম, ঘুমান, সমস্যা নেই, কিন্তু রাতে ফ্লোরে তেলাপোকা আর টিকটিকি পাটি করে, তাদের থেকে সাবধানে থাকেন। আমার কথা শুনেই মা রীতিমতো ভয় পেয়ে একটা চিৎকার দেয়। আমি হাসতে হাসতে বলি, কি ঘুমাবেন না? মায়া মাথা নাড়িয়ে না বলে। আমি আরো মজা পেতে হাসতে হাসতে বলি, তাহলে আজ রাতটা চুপচাপ আমার বেডে ঘুমিয়ে পড়েন, কাল তো বাসায় গিয়ে নিজের বেডেই ঘুমাতে পারবেন। কথা শেষ করে আমি উঠে একটা মাথার বালিশ আর কাঁধে নিয়ে সোফায় চলে যাই। মায়া আস্তে আস্তে আমার বেডের কাছে গিয়ে একপাশে শুয়ে পড়ে। আমিও সোফায় গিয়ে পা ঝুলিয়ে দিয়ে বানরের মতো শুয়ে পড়ি। ইস, কি শক্ত সোফা! যাই হোক, চোখটা বন্ধ করতে মায়া আবার ডাক দেয়।
আমি চোখ মেলে তার দিকে তাকিয়ে দেখি সে বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এবার কি হয়েছে? না না, তেমন কিছু না, আপনাকে একটা কথা বলার ছিল। বলেন। মায়া আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিকে। আমার রুমের বেডের পাশে সবসময় দুটো টেবিলের ল্যাম্পর জ্বলে, আজও তার ব্যতিক্রম হয়নি। আমি সেই ল্যাম্পে আলোতে মায়ের চিন্তিত মায়াবী মুখখানা দেখছিলাম। তার মিষ্টি গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো কেমন কাঁপছিল, যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু বের হচ্ছে না। মায়া হঠাৎই বলে, কাল সকালে বলবো, এখন ঘুমান, আপনাকে অনেক জ্বালাচ্ছি আমি। বলি সে ঠাস করে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। আমি সোফায় শুয়ে সব কিছু দেখছি। তার এরকম কাণ্ড আমি আবারও অবাক। কি এমন কথা ছিল যে সে বলতে পারলো না? তার ঠোঁটগুলো পর্যন্ত কাঁপছিল। কি এমন কথা সে বলতে চাচ্ছিল আমাকে? চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার জানা ছিল না যে কালকে সকালে আমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আসলে এটাকে সারপ্রাইজ নাকি বাংলার বুড়ো বাস বলবো তাও আমি জানি না। পরের দিন সকালে ভোরের ঝলমল আলোতে আমার ঘুম ভাঙে। ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 8:20 বাজে। আজ শুক্রবার। সচরাচর এই দিনে আমি 12টার আগে ঘুম থেকে উঠি না, কিন্তু আজ জানালার পাশে সোফায় ঘুমানোর কারণে ঘুমটা সকাল সকালই ভেঙে যায়। অপূর্ণ ঘুম নিয়ে আস্তে আস্তে উঠে বসতে সবার আগে মায়ের অসম্ভব সুন্দর ঘুমন্ত মুখখানা আমার চোখে পড়ে। লেখক আবিরের গল্প পড়ছিলাম যে একটা মেয়ের সত্যিকারের সৌন্দর্য দেখতে হলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে হবে। আমি আজ তা দেখেছি। কি মায়াবী মলিন মুখখানা তার! আমি বুঝি না কিভাবে এই মেয়ের প্রেমিক তাকে গ্রহণ করলো না। আমার মাথায় ঢোকে না ব্যাপারটা। কি জানি, সত্যকারের প্রেম ভালোবাসা আজকালের দিনে কোনো মূল্য নেই। তাই তো আজ একাই আছি। মা কতবার বিয়ে করতে বলল, কিন্তু আমার কোনো মেয়েকেই পছন্দ কিংবা ভালো লাগে না। সত্যি বলতে তাদের বিশ্বাস করতে পারি না। আজকালের মেয়েরা শুধু মন নিয়ে খেলতে জানেন। তারা একটা ছেলেকে অনুভব কিংবা মনের গহীনে জমে থাকা ভালোবাসার কষ্টগুলিকে কখনই বুঝতে চায় না। সবকিছু তাদের কাছে নেহাত রং তামাশা। হ্যাঁ, আমারও একজন ছিল অনেক আগে, তখন আমি কলেজে পড়তাম। কিন্তু সে যে এভাবে আমার মন ভেঙে চলে যাবে আমি তার ভাবিনি। যাই হোক, অতীত মানেই কষ্টকে স্মরণ করা, যেটা আমি চাই না। এত সুন্দর সকালটা নষ্ট হোক তাও চাই না। আমি উঠে ফ্রেশ হলাম, কারণ মায়াকে আজ যেভাবে হোক খুলনা পাঠাতে হবে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার বেড খালি। কি হলো, মায়া কোথায় গেল? আমি রুম থেকে বের হই, গেস্ট রুমে নজর দিলাম। দেখি রুম রাতের মতোই আছে, ওয়াশরুমে বাইরে থেকে লাগানো। আর মায়ের রুম তো আমি তালায় মেরে রেখেছি। তাহলে মেয়েটা সকাল সকাল গেল কই? মেন গেটের কাছে এসে দেখি সেটাও ভিতর থেকে লাগানো। তাহলে আমি একটু ভাবতেই আমার মনে পড়ে যায় আমি তো আমার রুমের বারান্দাটা দেখিনি। আমি দ্রুত বারান্দায় গিয়ে দেখি, হ্যাঁ, মিস মায়া বারান্দার মনের সুখে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। আমার বাসার সামনে অনেক বড় ফাঁকা জায়গা, তাই দক্ষিণের মনোরম হাওয়া আসতে কোনো বাধা পায় না। আমিও মাঝে মাঝে সকালে আর রাতে বারান্দায় বসে বসে কিছু সময় কাটাই। বেশ শীতল ঠান্ডা বাতাস আসে এই সাততলায়, ভালো লাগে। মায়ারও বোধ হয় তেমনই লাগছে। আমি হালকা কাশি দিলে মায়া আমার দিকে তাকিয়ে ওনাটা ঠিক করে নেয়। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। রাতের চেয়ে মায়াকে এখন বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওর গায়ের রং দুধের মতো, একটা সাদা না হলেও ওর গায়ের রংটা বেশ মন করা। আমাকে দেখে মায়া লজ্জা পেল আর আস্তে করে শুভ সকাল বলল। আমিও হেসে তাকে সকালের শুভেচ্ছা জানালাম আর বললাম, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা নিয়ে আসি। যেই আমরা রেল স্টেশনে রওনা হব, আপনাকে খুলনায় ট্রেনে উঠিয়ে দিব। তারপর আপনি আপনার বাসায় আর আমি আমার বাসায়। দেখলাম মায়া চুপচাপ শুধু আমার কথা শুনলো, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। আমি সেদিক খেয়াল না দিয়েই মায়াকে বাসায় রেখে বাইরে থেকে লক করে নাস্তা আনতে চলে গেলাম। নাস্তা এনে বাসায় ঢুকে দেখি মায়া চুপচাপ মুখ কালো করে হলরুমে বসে আছে। আমি ডাইনিং রুমে নাস্তা রেখে তার কাছে এসে জিজ্ঞেস করলাম, কি হলো, আপনি এই সকাল সকাল মুখ কালো করে বসে আছেন কেন? কি হয়েছে? আপনার তো খুশি হবার কথা, আপনি আবার আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, তাহলে এভাবে মন খারাপ করে আছেন কেন? মায়া হঠাৎ কান্না করতে করতেই বলল, আমি এখান থেকে কোথাও যাব না। আমি এই কথা শুনে ঠাস করে সোফার উপর বসে পড়ি। হাই হাই, এই পাগলি মেয়ে বলে কি? আমি কোনো রকম নিজেকে সামলিয়ে মায়াকে জিজ্ঞেস করলাম, মানে কি বলছেন? কেন যাবেন না আপনি? কি হয়েছে? মায়া কান্না করতে করতে বলে,
আমি এখন বাসায় গেলে আমার বাবা মা আমাকে মেরে ফেলবে। আর সত্যি বলতে আমি ওকে খুঁজে বের করতে চাই। ওকে জিজ্ঞেস করব ও কেন এমন করলো আমার সাথে। আপনি প্লিজ আমাকে আর কটা দিন থাকতে দিন প্লিজ। মায়া হাত জোড় করে বলল। আমি ওকে জোর দিয়ে বললাম, দেখুন মায়া, আমি এটা করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। একটা মেয়ের সাথে এভাবে একটা ছেলে থাকতে পারে না। আর আমার মাও আসবে 1 মাস পর। সে কোনোভাবেই সম্ভব না। আপনি তার চেয়ে খুলনা চলে যান। আপনি যাকে ভালোবাসছেন সে কখনই আপনার ছিল না। সো তাকে খোঁজার কোনো মানেই হয় না। যে একবার চলে যায় সে আর কখনই ফিরে আসে না। আপনি রেডি হন, আমি আপনাকে টেনে উঠিয়ে দিয়ে আসি। মায়া উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, পাঠিয়ে দিন আমাকে। কিন্তু মাঝপথে ট্রেন থেকে লাফিয়ে জীবন দিয়ে দিব। কারণ এখন বাসায় গেলে আমাকে এমনিতেই মরতে হবে। তার চেয়ে নিজেই মরে যাব। চলুন। আমি স্তব্ধ হয়ে যাই, মায়ের দিকে তাকিয়ে আসি। সে কি বলল এটা? জীবন দিয়ে দিবে? জীবনটা কি এতই সস্তা নাকি? আমি মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম, ঠিক আছে, আপনি শান্ত হন। কোথাও যেতে হবে না আপনাকে। আমার পোড়া কপাল, নিজের কপালে যাকে কুড়াল মারা বলে। এখন তো আর কিছুই করতে পারবো না। আপনি যা বলবেন তাই হবে। তাও নিজের কোনো ক্ষতি করবেন না। মায়া মুহূর্তেই খুশিতে আত্মহারা হয়ে যায়। সে আমার কাছে এসে জিজ্ঞেস করে, সত্যি বলছেন তো? আমাকে আবার পাঠাতে চাইবেন না তো? আমি রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে না বললাম। সে খুব খুশি হলো। চোখ মুখ মুছে সোফায় বসে বলল, আপনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। আর আপনাকেও, হিহি। আপনি খুব ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও সোফায় হেরে যাওয়া সৈনিকের মতো বসে পড়ি আর মায়ের আনন্দমাখা মুখখানা দেখতে থাকি। হায় রে মেয়ে মানুষ, তারা চাইলে কি না করতে পারে। কিভাবে আমাকে জিম্মি করে ফেললো মুহূর্তেই। আমি তার ব্যাগটার পাশে রেখে জিজ্ঞেস করলাম, কতদিন এখানে থাকতে চান আপনি? আমার মা এসে জানতে পারলে আমাকে মেরে ফেলবে। যদিও না মারে, সে আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। দুনিয়াতে আমার মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। সো বলুন, কবে যাবেন আপনি? আপনার মা আসার আগেই চলে যাব আমি। ভয় নেই, শুধু কয়েকটা দিন একটু থাকতে দিন প্লিজ। এখন বাসায় গেলে আমার খুব ক্ষতি হবে। খেয়াল করলাম মায়া কথাগুলো বলার সময় খুব ভীত আর চিন্তিত হয়ে বলছিল। বুঝলাম এখন গেলে তার সত্যি সমস্যা হবে। আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি সকাল সকাল এত কাহিনী দেখে। সোফায় গাটা এলিয়ে দিয়েই ফের আগের মতোই বসে রইলাম। মায়া আমাকে দেখে আস্তে করে অসহায় কণ্ঠে বলছে, আপনার দুনিয়ায় তো আপনার আপন মা আছে যে আপনাকে অনেক ভালোবাসে। আমার দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। তাই আপনার এখানে একটু আশ্রয় নিতে চাই। তারপর সত্যি বলছি, আমি চলে যাব, প্রমিস। আমি মায়ের বাচ্চামো কথা শুনে মুচকে হাসলাম। আপনার বোধহয় ক্ষুধা লেগেছে অনেক। আমি নাস্তা বেড়ে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আমি বুঝলাম ক্ষুধা আমার না, এই মেয়েরই লেগেছে। আমি আবার মুচকে এসে নিজের রুমে গেলাম। মাকে একটা ফোন দিতে হবে, না হলে চিন্তা করবে। আমি ফোন নিয়ে সোজা বারান্দায় গিয়ে মাকে কল দিলাম। কিছুক্ষণ রিং হতেই মা ফোন ধরলো আর বলল, কি রে আবির, আজ তুই এত সকালে ঘুম থেকে উঠলি? কোনো সমস্যা হয়েছে বাবা? এই রে, আসলে তো আমি তো কখনো এত সকালে শুক্রবার ঘুম থেকে উঠি না। এখন মাকে কি বলবো? মাকে আমি কখনো মিথ্যা বলতে পারবো না। তাই বললাম, না না মা, কোনো সমস্যা হয়নি। ভোরের করা আলোতে আজ ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছে। তাই ভাবলাম উঠে পড়ি। আমার কথা রাখো, তুমি কেমন আছো সেটা বলো। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তোর কণ্ঠটা কেমন শুকনা শুকনা লাগছে বাবা, কিছু হয়েছে? না 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 মা, ওই সকাল সকাল উঠেছি তো তাই। তুমি চিন্তা করো না, তুমি আরাম করে বেরিয়ে আসো। আমি তো সারাদিন বাইরে থাকি, তুমি একা একা বসে থাকো সারাদিন। এখন ওখানে সবার সাথে আছো, আনন্দ করো, আমাকে নিয়ে চিন্তা করো না। তখন মা বলল, তুই একটা বিয়ে করলে আমাকে আর এত দূরে আসতে হতো না, আমি বৌমাকে নিয়ে ভালো থাকতাম। তখন আমি বললাম, এই যে শুরু হয়েছে, বিয়ে শাদী আমার ভালো লাগে না, আর করলেও আরো পরে। মেয়ে মানুষরা অনেক জ্বালায় মা। মা রসিকতা করে বলল, কি আমি তোকে জ্বালাই? ঠিক আছে যা, আমি আর বাসায় আসবো না। আরে না না, তোমাকে বলিনি। তুমি তো মা, তোমার মতো ভালো মা আর কেউ হয় না। হয়েছে, মাকে আর পাম দিতে হবে না। ঠিক মতো থাকিস, রান্না নিজে না করতে পারলে পারলে বাইরে থেকে খেয়ে আসিস, ঠিক আছে মা? আর শোনো, আমি যেই মাকে বাকি কথাটুকু বলতে যাব, অমনি মায়ে আমাকে ডাকতে বারান্দায় আসে, আবির মশাই। এই যে আবির মশাই, কই আপনি? আমি তো পুরোই নাই, শুকিয়ে গিয়েছে। চোখ দুটো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে ওকে একটা টান মেরে
মুখ চেপে ধরে হাত দিয়ে ওই দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি দ্রুত মাকে বলি, হ্যালো হ্যালো মা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শুনতেছি তো, তোর ওখানে মেইলি কণ্ঠ শুনলাম মনে হয়। হ্যালো মা, তোমার কথা আসছে না, আমি পরে কল করি। ঠিক আছে, সাবধানে থাকিস। আচ্ছা বলে দ্রুত কলটা কাটলাম। আজ জীবনের প্রথম মায়ের সাথে মিথ্যা বললাম। মিজাজ পুরো খারাপ হয়ে গেছে আমার। মায়ের মুখ চেপে ধরেই ওকে রাগীভাবে বলি, আপনি একটা কি করছেন? মা শুনে ফেলেছে আপনার কণ্ঠ। এখন যদি সন্দেহ করে তাহলে আমার কি হবে? এভাবে কেউ ডাকে কাউকে? হ্যাঁ। মায়া আর আমার মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব। আমি রাগের জন্য খেয়াল করিনি আর ও আমার কতটা কাছে। আমার শক্ত হাত দিয়ে আমি ওর মুখটা চেপে আছি। মায়া অবাক হয়ে ওর অসম্ভব সুন্দর নয়নজোড়া দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের পাপড়িগুলো বেশ বড় বড়, যার জন্য চোখগুলো আরো বেশি সুন্দর লাগছে। আর ওর চোখ জোড়া তো একদম মুক্তার মতো ঝলমল করে। আমি রাগীভাবে তাকালাম। খুব একটা সময় লাগেনি ওর রূপে হারিয়ে যেতে। মায়ের কাছ থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসছিল। এমন মিষ্টি ঘ্রাণ দুনিয়ার সবচেয়ে দামি পারফিউম থেকেও পাওয়া যাবে না। আমার রাগ নিমিষেই মাটি হয়ে যায়। আমি তার চোখের দিকে আর সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমাদের মাঝের সময়টা যেন থমকে গিয়েছে। আমার জীবনে মায়ের প্রথম মেয়ে যার এতটা কাছে আমি এসেছি। আমার অতীত যে ছিল তাকে কোনোদিন আমি স্পর্শ করিনি, কিন্তু আজ প্রথম এই সিদ্ধ সকালে আমি কোনো মেয়েকে স্পর্শ করছি। আমার হৃদয় স্পন্দন ক্রমশই বেড়ে যাচ্ছিল। মায়েরও বোধ হয় একই অবস্থা। খেয়াল করলাম ওর পুরো মায়াবী মুখখানা গোলাপি আভা ধারণ করেছে, যার মনে হলেও অনেক লজ্জা পাচ্ছে। আমি ভিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার যে মায়াকে ছেড়ে দেওয়া উচিত তা আপাতত মাথায় আসছে না। ওর নরম মিষ্টি ঠোঁটজোড়া আমার হাতের পিছনে লুকিয়েছিল। আমি বেশ অনুভব করছিলাম তার স্পর্শকাতর উষ্ণতা। আস্তে আস্তে যেন আমি মায়ার মাঝে ডুবে যাচ্ছিলাম। হঠাৎই মায়া ওর চোখটা অন্যদিকে সরিয়ে ফেলে আর সাথে সাথে আমার ঘোর কেটে যায়। আমি ওর মুখ থেকে হাত সরিয়ে ফেলি। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। আমি তাকে আস্তে করে বলি, সরি, এবং প্লিজ আর কখনো আমাকে এভাবে ডাকবেন না। যদি আমি কলে থাকি না হলে সমস্যা পড়তে হবে আমাকে। মায়া মাথা নাড়িয়ে এশায় আচ্ছা বলল। আমি খুব লজ্জা পাচ্ছিলাম, তাই দ্রুত ওকে ছেড়ে নাস্তা খেতে আসলাম। ওকে আসতে বললাম। ও বলল, আমি ডাইনিং রুমে চুপচাপ বসে আছি। একটু আগে কি হলো তা ভাবতেছি। এমন অনুভূতি কিংবা অনুভব আমার আগে কখনো হয়নি। বুকটা এখনো ধুপধুপ করছে। মায়াকে এতটা কাছ থেকে দেখে আমি কেমন জানি হা হয়ে গেছি। কিছুক্ষণ পর সে আসে, এসে দেখে আমি তার জন্য বসে আছি। মায়া আস্তে আস্তে করে বলে, আপনি এখনো খাওয়া শুরু করেননি? মেহমানকে রেখে একা খাওয়া যায় বলেন? আপনি বসুন। আপনিও বসুন, একসাথে খেয়ে নিই। ঠিক আছে। আমি আর মায়া শেষমেশ খেতে বসলাম। খেতে খেতে ভাবছি মায়াকে নিয়ে একসাথে কিভাবে এতটা দিন থাকবো। আজ প্রথম দিনই এই অবস্থা। না, আমাকে ঠিক থাকতে হবে। আমি যতটা সম্ভব ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করব। ওর মতো কিছুদিন থাকুক, তারপর চলে যাব। কিন্তু আমি বুঝতে পারছি না একটা মেয়ে কিভাবে এত মিষ্টি হয়। আমার মতো মানুষকে সে তার চোখ দিয়েই কাবু করে ফেললো। মেয়ে মানুষ বড়ই আজব। তাদের গায়ে পুরুষের মতো শক্তি না থাকলেও তাদের চেয়ে 10 গুণ শক্তিশালী পুরুষকে তারা নিমিষেই বশ করে ফেলতে পারে। আমি এসব ভাবতে ভাবতে মুচকি হাসলাম। হাসতে হাসতে মায়া কিভাবে খাচ্ছে তা দেখার জন্য সেই চোখ তুলেই তাকায়। অমনি আমাদের চোখাচোখি হয়। মানে মায়া এতক্ষণ আমাকেই দেখছিল। মায়া লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। আমি অবাক হই, এই মেয়েটা আসলে অনেক দুষ্ট। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমি নাস্তা প্লেট গোছাতে নিলে মায়া আমাকে বাধা দিয়ে বলে, আপনার বাসায় ফ্রিতে কোনো কাজকর্ম না করে আমি থাকবো না। আমাকে কিছু করতে দিন। আমি রান্না বাদে বাসার বাকি সব কাজ করতে পারি। রান্না যে একেবারেই পারি না তা না, শুধু মশলাগুলো আন্দাজ করে দিতে পারি না। তখন আমি বললাম, আর সমস্যা নেই, আপনি মেহমান, আপনাকে কাজ করতে হবে না, আপনি বরং আরাম করুন। তখন মেয়েটি বলল, একদম না, আমি যতটুকু পারি করব, দিন আমাকে। বলে আমাকে সরিয়ে দিয়ে সে সব গোছাতে শুরু করলো। আমি হল রুমে গিয়ে সোফাতে বসে বসে দেখছি যে সে কিভাবে কি করছে। দেখলাম ডাইনিং রুম টেবিলটা সুন্দর করে গুছিয়ে কিচেনে গিয়েও নাস্তার প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে ফেললো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে যে সত্যি আমাকে দেখিয়ে দিল মায়া ঠিক আমার মায়ের মতোই কাজ করে। মা যেভাবে কাজ করে সেও সেভাবেই কাজ করে। তাই আমিও আর বেশি অবাক হলাম।
সে কাজ শেষ করে এসে বলল, ঝাড়ুটা কোথায়? আমি আবার অবাক হয়ে বললাম, ঝাড়ু? আপনি ঝাড়ু দিয়ে কি করবেন? আপনাকে পিটাবো। বলেন কোথায়? কি? আমি আবার কি করলাম? আরে ঘর ঝাড়ু দিব। আরে না না, লাগবে না, আমি পরে দিয়ে নিব। আপনি অনেক কিছু করছেন, এবার গিয়ে রেস্ট নিন। মায়া আমার দিকে ভুকুচকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি ভয়ে হাত দিয়ে দেখে নিলাম। সে ঝাড়ু নিয়ে আমাকে আরো একবার অবাক করে দিয়ে পুরো বাসা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেললো। তারপর ফ্রেশ হয়ে এসে আমার সামনে বসলো। আমি তাকে টিভির রিমোটটা হাতে দিয়ে বললাম, আমি আরো একটু ঘুমিয়ে নেই, ঠিক আছে? মায়ের হাতে রিমোট দিয়ে আমি আমার রুমে শুয়ে পড়লাম। আজ আর দরজা লাগালাম না, কারণ মায়ের ওপর এখন অনেকটা বিশ্বাস হচ্ছে। যদিও এখনই সে কিছু করে, তাহলে সেটা আমার একান্তই কপালে লেখা ছিল। বেডে শুয়ে শুয়ে মনে মনে ভাবছি, আজকে সকালের মুহূর্তটা সত্যি স্মরণীয় থাকবে। কিন্তু মায়া কি মনে করে আমাকে খারাপ ভাবছে? কিন্তু মায়া কি মনে মনে আমাকে খারাপ ভাবছে না তো? কারণ সত্য হলো তার মনে আরেকজন আছে। আমি এখনো বুঝতে পারিনি কিভাবে একটা ছেলে মায়ের মতো একটা মেয়েকে ধোকা দিতে পারে। তার মতো সাংসারিক মেয়ে পাওয়া বিরল ব্যাপার। কিন্তু মেয়েটা রান্না পারে না কেন? তার মা ওকে শিখায়নি? পরে জিজ্ঞেস করতে হবে সবকিছু। এখন ঘুমাই। মায়ের কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে ঝুম্মার আজান শুনে। দ্রুত উঠে পড়ি, কারণ নামাজে যেতে হবে। উঠে হাই দিতেই বাইরে এসে দেখি মায়ের টিভি ছেড়ে সোফাতেই খুব নিষ্পাপভাবে আরামে ঘুমাচ্ছে। আমি মুচকি হাসি দিয়ে টিভি অফ করে দিয়ে আমার রুম থেকে একটা কাঁথা নিয়ে তার উপর দিয়ে দিলাম। সে ঘুমের মাঝে সেটা জড়িয়ে ধরে আরো আরামে ঘুমাচ্ছে। আমার কেন জানি মায়ের ঘুমন্ত মুখখানা দেখতে বেশ ভালোই লাগে। অন্যরকম একটা অনুভূতি হয়। কিছুক্ষণ তাকে মন ভরে দেখে মুচকি এসে শাওয়ার নিতে চলে যাই। তারপর বের হয়ে নামাজের জন্য রেডি হই। বাইরে এসে দেখি সে এখনো ঘুমাচ্ছে। বোধহয় সারা রাত ঘুম হয়নি, তাই এখন এত কাজ করে ক্লান্ত ঘুমাচ্ছে। আমি তাকে কোনো ডিস্টার্ব না করে আস্তে করে মেন গেটের বাইরে থেকে লক করে দিলাম। লক করে দিয়ে নামাজে চলে যাই। নামাজ শেষ করে অনেক বড় একটা রেস্টুরেন্টে গিয়ে মায়ের জন্য ভালোভাবে অনেক খাবার কিনি। তারপর সব কিছু নিয়ে বাসার দিকে আসি। দারোয়ান চাচা আমাকে দেখে বলেন, কি চাচা, এত খাবার আনলেন যে আজ? চাচা, আম্মা বাসায় নাই তো, তাই ভাবলাম একা একা একটু পার্টি করি। দারোয়ান চাচা হাসতে হাসতে বললেন, হ্যাঁ ঠিক আছে। আমিও তার সাথে মজা করে খাবার নিয়ে লিফট দিয়ে সোজা বাসায় চলে আসি। দরজাটা খুলেই দেখি মায়ের সোফাতে নেই। এদিকে ওদিকে কোথাও পেলাম না। বুঝলাম সে আবার বারান্দায় গিয়েছে। আমি খাবারগুলো রেখে আমার রুমে গিয়ে বারান্দায় উকি মারতেই আমি দেখি মায়া তার